কাছে একটু আসতে চাই। মাসুদ ভাই, আমি মানে যখন আপনারা আসবেন তখন একভাবে ব্যাপারগুলি নিয়ে ভাবতে থাকে, আমাদের গবেষক দল প্রশ্ন একরকম তৈরি করতে থাকে, কিন্তু পুরো ব্যাপারটাই একটু অন্যরকম হয়ে গেছে গত 2-3 দিনের ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসে। আমি যদি প্রথমে মাহফুজ আলম সাহেবকে ধরি, মাহফুজ আলম সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, একজন শুধু বাদ থাকলে কি হবে, একটি নতুন দল। তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন, পরে আবার এটি চেঞ্জ করলেন। এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী, অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ, যিনি ধরা পড়েছেন, তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য। আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়েম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকারনায়ন সাহের ষড়যন্ত্র করছেন, এই করছেন। জুলকারনায়ন সাহের আবার বললেন যে এইটার জন্য এটা। আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না, কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি। মানে নাহিদের অভিযোগ সত্যি, জুলকারনায়ন সাহেবের বিরুদ্ধে অভিযোগ সত্যি, জুলকারনায়ন সাহেব যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি, মাহফুজ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি। আপনি কি মনে করছেন মাসকাত ভাই? আপনি যদি আমাদের একটু বলেন। আমি কিন্তু আপনাকে দেখতে পাই আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং কোন রকম ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন। মানে আপনার চোখে যে তারা এখনো অনেক একই রকম আছে, ভালো আছে বা সে থাকতে পারলো, আপনি আমাকেও একটু শিখিয়ে দেন, কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই। মানে এইটা আপনি একটু আমাকে একটু যদি শেখান। আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকেও বলতে চাই। ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে। আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে এই মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে, এই প্রশ্নগুলি আমার আর করতে ইচ্ছা হচ্ছে না। মানে এটা হয় না। আপনারা যদি একটু বলেন, কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে, শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না, আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক, যেহেতু যাইতে চাইতেছে না। এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মহিউদ্দিনের এই কথা বলার এখতিয়ারই কোত্থেকে আসলো। মানে হি ওয়াজ সো এবং আমি কার টাকা খাচ্ছি, হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। হি ওয়াজ দ্যাট সিরিয়াস। কিন্তু এখন ডক্টর জাহেদের মানে হাসিনা কিন্তু যেতেই হতো, কিন্তু যেই পথে গেছে সেই পথ, এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই। আমি প্রথমে জনাব মাসকাত হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো, তারপর একটু ডক্টর জাহেদকে শুনি। মাসকাত ভাই, সরি আমি একটু ডিটেইলড একটু বড় কথা বলে ফেললাম। ধন্যবাদ খালেদ। আমার জন্য আজকে এই অনুষ্ঠানটা খুব একটু উপভোগ্য, কেননা আমি সেই শেখ হাসিনার সময়ের যে আশাভঙ্গের দিনগুলো, যে বিষাদের সময়গুলো, যখন কোথাও আলো খুঁজে পেতাম না, তখন অন্তত ওই ডয়চে ভেলেতে খালেদের অনুষ্ঠানে ফ্যাসিজমের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলার উদ্যোগ দেখতাম, এবং জাহেদের যে ইউটিউবে আলোচনা, সেখানে এমনকি উনি যে টকশোগুলোতে যেতেন সেখানেও এই ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করার উদ্যোগগুলো ছিল, যে কারণে আমার সামনে এই দুজন মানুষ একটু আশার আলো জ্বালতেন খুব অন্ধকারের মধ্যে। সে কারণে খুব ভালো লাগছে। এখন আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছি। আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি। আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল, সেখান থেকে ধরুন 36 দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাসিজমকে তাড়ানো যাবে, কিন্তু তার প্রেক্ষিতে 5 অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেশতে পরিণত হবে, এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না। আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু আমার কাছে কেন জানি 5 অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটি ভাবে 15 বছরের স্ট্যাটাস কোর সঙ্গে একটা সম্পর্ক মানে
সুন্দর সম্পর্ক ছিল তাদের, মানে তাদের এক ভালোই লাগতে শুরু করেছিল। হ্যাঁ, তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে, সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত ষাঁড়ের সামনে বলতো যে এই গরু জানা, মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো। তাদের আমি 5th অগস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি, যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না, তারা প্রতিবাদী হতে পারছেন, তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে। আর এখন এই ক্রেডিট গোজ টু হুম, এইটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সব সময়ই রয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে, আর এর ডিটেলে যাব না, আমরা জানি। সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি, এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায়, তো এটার পরে ক্রেডিট গোজ টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি। আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে, যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল, আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, এই ছেলে মেয়েগুলো ছিল কি, এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড়। আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ 6th অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন, এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন। এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক। মানে এর মধ্যে ছোটবেলায় আমার অবশ্যই একটা প্রশ্ন আছে, এর মধ্যে কি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা ইনক্লুডেড? ডক্টর ইউনূসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন, এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন, তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না, কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল, তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও, আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু মাসুদ ভাই, আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন। আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন, মানে ওদের বিদ্রোহ, মানে আমরা এখানে যে 3 জন আছি, আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা 3 জন তো একই পক্ষের লোক। তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি, আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম। কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো, বিপ্লবটা আসলে কি জন্য করছিল? বিপ্লবটা কি করছিল হাসিনা যে 16 বছর ধরে দুঃশাসন চালাইলো, যেটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি 16 বছর কই ছিলেন? এই 16 বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে, তখন ওরা একটাও আসে নাই। এবং হাসিনা যদি ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো, চাকরি লেয়া হবে, একটা জিনিস না হয়তো, ওরা তো এইবারও আসতো না। তো এদেরকে আমার তরুণ বন্ধুরা আমাকে দেখে ভুল বুঝবেন না, এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল, এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে, টাকা দেখানো হয়েছে, এরা যায় নাই। কিন্তু এরা কি ট্রিগার করলে একটা চাকরি নিয়ে এই 17 বছর ধরে আর কিচ্ছু হয় নাই। এই 16 বছরে অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে, আমরা চিল্লাইতে গলা ভাঙ্গা ফেলছি। ওই সময় ওরা আসলো না কেন? এরাও এখন বিএনপি রে বলে, জামাত রে বলে, জাহেদ রে বলে, মাসকাওয়াত রে বলে, ওরা কই ছিল? ওদের সোনালী সময়টা ওরা কাদের দিল? ব্যাপারটা হচ্ছে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ, উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও, ভাইভাটা আমরা দেখে নিব। এবং যেটা হয়েছে যে 2009 থেকে 2023 পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন, যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে। কত আপত্তিজনক একটা চিন্তা। তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে, যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই, তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে। এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে, সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে, যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই।
অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি যেটা পেলে যেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়, শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়। মাঝখানে আমাদের দর্শকদের তো এগুলি জানা উচিত। এই সরকারি চাকরিটা আপনি করছেন, যখন মনে হয়েছে আর করতে পারবেন না, করবেন না, করেন নাই। আমি কিছুদিন করছি নালায়ক, জাহেদ ওইটার মধ্যে যাই নাই, এখন গিয়ে ওগরে চাকরি দেয়, পরীক্ষা দেয়। সরকারের হলো আমলা শাসন সব খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো, এইটা হলো একজনের আন্ডারস্ট্যান্ডিং। যে চাকরির মধ্যে গিয়ে আপনার 10 বার ওই 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 প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয়, ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয়, ওটা ভালো, ওইটা হয়ে গেল বিকল্প। সে এসটিমাম কইছে তো যে ছাত্রলীগদের চাকরি দিব, স্বর্ণখনি তো না, ছাত্রলীগের জন্যই তো ওই চাকরি ঠিক আছে না। কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেরেস্তাদার বা মুন্সি হলে, বা ধরুন পাকিস্তানের কেরানি হলে, আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে। কাজেই বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে, ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে। পদ তো একটাই, আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে, স্যার হতে হবে। স্যার ডাক শোনার যে আকুতি আমাদের সমাজ মানুষে, সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন, তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে। তারা কোত্থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি? কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে। আচ্ছা মাসুদ ভাই, এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে, তাও আমি ধরে নিলাম, মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল, হঠাৎ করে আইসা 30% মুক্তিযোদ্ধার মানে পুত্র কন্যা পর্যন্ত না, সেটা পুত্র কন্যা বয়স মানে কি বলে জানি, পোষ্য কি এক শব্দ বাইর করছিল, পোষ্যরাও হবে, মানে যারা ইচ্ছা তারা হবে। এটা সাংঘাতিক, এটা ডিসপ্যারিটি, এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত। ওরা এটার ভিকটিম, ওরা তো করবেই, আমি এটা। কিন্তু তারপরে তো একটা 5 আগস্ট হইলো, ওদের আত্মত্যাগের বিনিময়ে হইলো। ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা মহিলা আরেকটা না গিয়েই হইলো। কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছায় ছিল, কিন্তু তারপরে কি হইলো? মানে এটা 1 বছর হয় নাই, আমরা কেন, মানে আপনি বাদে, আপনি এখনো ইমান ধরে রাখছেন, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি, মানে এই দোষ কি আমাদের? মাসুদ ভাই যদি একটু বলেন যে মানে এই গত 1 বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড নিতে হয়, মানে কি হচ্ছে আপনি আমার বলেন, মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না, কিছু হইলে দেখা পুরান বন্দোবস্ত এটা দেখায়। 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল, সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই 2-3 কোটি টাকা হলেই বাস যথেষ্ট। কিন্তু শেখ হাসিনার সময় এসে আপনার পিওনের 400 কোটি টাকা, তারপরে আপনার নিজের মুখে সংবাদ সম্মেলনে বলে দিয়েছে সভাপতির 1000 কোটি টাকা। না ভাস্কর ভাই, আমার 400 কোটি টাকা তো প্রবলেম নাই, এটা যে একটা গর্বের বিষয়, এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায়, এবং আমরা সাংবাদিকরা বসে বসে যে এটা আবার শুনলাম, মানে এইটা না একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে। ওটা নিজের মুখে এটা বলছে যে আমার পিওনেরই 400। তা আপনি বুঝতে পারছেন যে 2009 সালে যার কাঁচা বাড়ি, তার 2015 সালে প্রাসাদ, যে ঘড়ি ছিল না হাতে, তার হাতে রোলেক্স ঘড়ি, চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো আপনি এই যে জীবন, সেটা তো তরুণদের, আমি বললাম না স্বপ্ন, ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন, আরটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন। এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে। সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে আসবো, আমি শুধু প্রশ্নটা করে রাখি, হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে, নষ্টটা রিপেয়ার করতে হবে, তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব? এখনই তাকে নষ্ট বলে একদম আমি 1 বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট, এর চেয়ে বেশি প্রমাণ দরকার। আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত, এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি? আপনি আমার এটা দেখেন, আমার ইমান ভাই, আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন, ওই যে কবিরা বলে না, থোকা থোকা নাম, একটা একটা করে আপনি নাম বলেন, একটা একটা করে আপনি কীর্তি বিবেচনা করেন, এবং 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 আপনি ইউনুস সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তি বিবেচনা করেন, কিন্তু একটা একটা করে আপনি বলেন। বইলা আপনি আপনার খাতায় যদি পাস করে, সত্যি সত্যি আমি ধরে নিলাম যে আমিও এটারে পাস করাই দিব, আপনার খাতা আপনি পাস করাই দেন মাসকাত ভাই। আমরা একটু ডক্টর জাহেদকে শুনে আসছি।
আচ্ছা আচ্ছা, আমরা একটু ডক্টর জাহিদকে শুনি। ডক্টর জাহিদকে আমি একই প্রশ্ন, একই আলোচনার জায়গায় যাইতে চাই। আমি এরপরে যে শুধু লিখিত প্রশ্নগুলি করব, এই আলোচনাগুলি এখন আপনি করেন জাহিদ ভাই। ধন্যবাদ। আমি ওই মাসকাওয়াত ভাই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছেন, সেটা নিয়ে আমার কয়েকটা অপিনিয়ন একটু ছোট ছোট করে একটু আগে দিয়ে নেই। ডক্টর ইউনূস যে ক্রেডিট দেওয়ার প্রশ্নে অন্য যারা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক হিসেবে আমরা যাকে এনেছিলাম, ক্রেডিটের ব্যাপারে কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং ইটস আ ব্লান্ডার। আমাদের নিশ্চয় মনে আছে, প্রথম ছাত্ররা নিয়োগকর্তা বলেছেন দ্যাটস ফাইন, ছাত্ররা তাকে ডেকেছেন, কিন্তু উনি ইউএনজিএ তে গিয়ে যেন মাহফুজ আলমকে, আমরা মাস্টারমাইন্ড শব্দটা কমনলি বলি, কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার মানে উনি দুটো কাজ করলেন। একটা, মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন, তাহলে ইট ওয়াজ আ প্ল্যান মুভমেন্ট। এই প্ল্যান মুভমেন্ট, এটাও একটা খুবই ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন। আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই, আই এম সরি এভাবে বলার জন্য। শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন, উনি গ্লোবাল পার্সোনালিটি, উনি সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেয়া। ওনাকে কেউ ফিট করেছে, ফর গড সেক, এবং কে ফিট করেছে সেটাও বলতে পারি, ইটস এ পাবলিক ডকুমেন্ট। প্রেস সেক্রেটারি উনি 8 অগস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট কথাটা লিখেছেন, এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে, ওই স্ট্যাটাসটা এখনো আসছে, আশা করি যে কেউ দেখতে পারেন। সো এই ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে, এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন এই মুভমেন্টে, কিভাবে হলো, কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো, ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল, এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন, এটা সংকট তৈরি করেন। নাম্বার 2 হচ্ছে তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা। খালেদ ভাই প্রশ্ন করেছিলাম, ওদের সোনালী সময়টা কাকে দিল। আচ্ছা, আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি, এটা নিয়েও প্রচুর শোরগোল হচ্ছে, আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এটা যে কেউ জানেন, আমি এই এক্সপেরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম। সবার চয়েস একদম ইনভেরিয়েবলি, 1 হচ্ছে প্রশাসন, 2 হচ্ছে পুলিশ, আর 5% হবে না, 1-2% হবে ফরেন ক্যাডার ফার্স্ট। আচ্ছা, আমরা খেয়াল করি, আমি এই দুটো ক্যাডারকে আবার বিসিএস এর সব চাকরি থেকে আলাদা করতে চাই, কারণ এই দুটো ক্যাডারই শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। খেয়াল করুন, প্রশাসন, তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে, গুম করে, খুন করে শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে পুলিশ ক্যাডারে। আমি একদিন একটা টিভি টক শোতে, আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন, সাথে হান্নান ছিলেন। তবে হান্নানকে এভাবে বলছিলাম ওই শোতেই, অন রেকর্ড, যে হান্নান যদি বিসিএস এর পুলিশ হতো, যদি চাকরি হয়ে পল্টনের ওই থানায় যদি তার পোস্টিং থাকতো, হান্নান যদি রাস্তায় থাকতো, সেদিন ফুয়াদ ভাই যদি ওখানে একটা রাজনৈতিক কর্মসূচি আসতো এবং নির্দেশ থাকতো যে মিছিল, এই সমাবেশ ছত্রভঙ্গ করো, হান্নান ফুয়াদ ভাইকে পেটাতেন রাস্তায়। Isn't it? এটাই তোর চাকরি। তার মানে তরুণরা শেখ হাসিনাকে সার্ভ করার চাকরি, এবং যে দুটো চাকরি, অন্য ক্যাডার গুলো ঠিক অতটা সরাসরি সরকারকে ক্ষমতায় রাখার সাথে জড়িত না, যে দুটো ক্যাডার তার সরাসরি ক্ষমতায় রাখার সাথে জড়িত, তারা ও দুটোতে যেতে। কিন্তু ডক্টর রহমান, আমি মানে আলোচনাটার ইয়ার জন্য, আপনার মনে হয় না যে ওরা বিএনপি মডেলটা নিছে? 2018 সালের যে ইলেকশনের মধ্যে যে ইলেকশনটা খারাপ হয়েছে, এই খারাপ কথাটা আমরা বিএনপির কোয়াইতে, আমার মনে আছে যে আমার জীবন বেড়ে গেছে। তারা 36 ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে, তারপরে নিজেরাকে জয়েন করছে, টু মাই আটার সারপ্রাইজ। আমি যখন তাদের জানতে চেয়েছি যে তারা আপনাদেরকে জয়েন করলেন কেন, আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনার বদনাম করতে চাই, সেই জন্য আমরা এটা করছি। তো হান্নান মাসুদরাও তো ভিতরে গিয়া না পিটায়, আপনি কেমনে জানেন, ওর তো বিএনপি মডেলও নিতে পারে, না পিটায় শেখ হাসিনারে ভয় দেখাইতে পারতো যে আমরা এসেছি, এখন তোমাদের এখন সাবধান হতে। আপনার প্রথম যে বিএনপির কথা বললেন, আমি নিজেও খুব অবাক হয়েছি। বিএনপি তার ইতিহাসে যতগুলো ডিজাস্টারাস ডিসিশন নিয়েছে, তার মধ্যে এটা অবশ্যই একটা। কিন্তু যেটা হয়, একটা এমপি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, একটা সরকারি চাকরি যখন কেউ করতে যায়, তাকে আসলে ওই অর্ডার গুলো পালন করতে হয়। ধরে নিলাম চাকরি করতে করতে কোনো এক সময় তারা ইউএনও হলেন, আফটার সাম ইয়ার্স তারা মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, শেখ হাসিনা আবারও চুরি করবেন, তার পক্ষে তো সম্ভব ছিল। ডাক্তার রহমান, তাহলে আপনি আমার এতজন বন্ধুরে চাকরির থেকে বাদ দিলেন কেন? এতজন বন্ধুর বিরুদ্ধে মামলা দিলেন কেন? এতজন বন্ধুরে কেন আপনি বাইর করলেন যে এরা ডিসি থাকা অবস্থায় এই বদমাইশিগুলি করছেন? শেখ হাসিনা কইলে কোন ডিসির কোন মাথা যে সে কিছু আমি বের করলাম, কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা শেখ হাসিনার ক্যাডার না, এবং বেআইনি কোনো কিছু করার জন্য
তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার। আমি একটা জিনিস কোট করি, যেমন ধরুন এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে, কোনোদিন কোন যিনি হাতে এক্সিকিউট করেছেন কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি, বা কাস্টোডিয়াল টর্চার, এটাও বেআইনি ব্যাপার, এটার দায় তাকে এককভাবে নিতে হবে। আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি। তো আমি যে কথাটা বলছিলাম খালেদ ভাই, আপনি যে আশাহত যতটা হয়েছেন, আমি আসলে এতটা আশাহত হই নাই। আমার ঈমান আসলে আগেই ছিল। আপনি ঈমান রাখছিলেন, মাসকাত ধরে রাখছেন, আমার ঈমান আগেই ছিল না। আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসছে, এবং আমি একমত মাসকাত ভাইয়ের সাথে একেবারেই, এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি, এখন এই করাপশন, এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্ট হয়ে গেছে। খেয়াল করুন, আমরা কি এই প্রশ্ন এই দেশে করি? আপনি অনেকদিন দেশে আসেন না, মাসকাত ভাই আসেন না, কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন। আমাদের সমাজে কি কোনোদিন আমরা এই প্রশ্ন করি, একটা ছেলে বিসিএস চাকরি পেলো বা সরকারি 3rd 4th ক্লাস গ্রেডের চাকরিও যখন পায়, রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায়, রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায়? আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না, বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা গিয়ে ওখানে হাজির হোক। সো এই যখন অবস্থা, সেই তরুণদের সামনে যখন, আমি আবারও বলছি, সব তরুণ করাপ্ট হবে না আমি তাই মনে করি না, এটা উল্লেখযোগ্য অংশ হবেই নি। স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো সন্দেহ নাই। তো সেই তরুণের সামনে যখন এরকম অবারিত সুযোগ আসে, ইটস দ্য সেম থিং। বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন, এর মধ্যে আলাদা কিছু নাই, বরং কম বয়সে তারা আরো অনেক, 1-2 কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো, কম বয়সে তারা সেটা দেখে ফেলছে। তো এটা করবেন তো? ডক্টর রহমান, আমি শুধু বোঝার জন্য, যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন, আমি দেশে সর্বশেষ গিয়েছিলাম 2024-এর ইলেকশনটা যখন হয়েছে, তো সুতরাং আমিও একটু আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক। তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না, 2019 সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে, সেটা যদি চাকরি হোক, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক, এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক, এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে, তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই। এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে। তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না, তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজকে ঘিরা, যেটাতে তারা আসলে শেখ হাসিনাকে ধাক্কা দিতে পারে? আমি মনে করি না। তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল না তা বলছি না। আমি আমার রিটেন ডকুমেন্ট আছে, আমি অনেকগুলো কলামে এটা লিখেছি, আমি আমার ভিডিওতে বলেছি, আমি বাংলাদেশের তিউনিসিয়া মডেলের একটা ঘটনা ঘটবে, আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি। কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি, আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের, এটা আমি দ্বিমত করছি না, কিন্তু আসলে এটা হোক বা অন্য কারো নেতৃত্বে, ধরলাম ওরা না, অন্য কেউ সামনে আছে, মানুষ যদি সামহাউ এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে, এবং শেখ হাসিনার ব্রুটালিটি যদি যোগ না হতো, অন্য ক্ষেত্রে যদি হতো, তাহলে অন্য কেউ করলে এটা হবে। মানে বুয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল, সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সে আসলে নেমে গেছে। ঠিক এই ঘটনা ঘটেছে। সুতরাং এটা তাদের কারো চিন্তা থাকতে পারে, কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে, কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ, শুধুমাত্র তার একটা উক্তি না। যেমন ধরুন, আমি প্রায় বলি, 16 তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা যদি ভিডিও না থাকতো, আমি এটা একটু যোগ করতে চাই। ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার দুহাত প্রসারিত ছিল, কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো, আর বাকি 5টার মৃত্যু হতো। 5টার মৃত্যু বিরাট সংখ্যা। সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে, পৃথিবীর মরে গেছে। আমি ভারতের মিডিয়াকে দেখছি, তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে, সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না, কারো চিন্তা হয়তো ছিল। কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হচ্ছিল, বারুদ তৈরি হচ্ছিল, একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে। আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে, ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ 1 জানুয়ারি কোট করেছিলেন যে 1 বছরের বেশি টিকবে না, এরকম একটা মন্তব্য। আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে, এবং আরেকটু যোগ করি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার, কিন্তু মানুষ নামে নাই। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল, অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের। তারপরে কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে। কিন্তু পরবর্তীতে 24-এ এসে আমাদের সব সমস্যা তো থাকলোই, কিন্তু ফাইনালি যেটা হয়, ইকোনমিক ক্রাইসিস,
একটা মা যখন তার বাচ্চার ডিম অর্ধেক করে ফেলে একটার জায়গায়, একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায়, একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য 2 ঘন্টার পর জানে শেষ হয়ে গেছে, এই ক্ষুব্ধতাগুলো যুক্ত হতে থাকে। সো 24-এর এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো। এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না, এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল। আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে, ইমানটা ভালো হয়েছে এই 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 যেটা, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইমানই রাখেন নাই, এই কথা কি ঠিক? এই কথা তো মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন, কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না, এটা আমার মনে হয় নাই। মানে প্রথম 2-3 মাস তো অবশ্যই মনে হয় না। মানে আমি যদি বলি 2024 আমি হ্যাঁ একদম, আমি প্রথম থেকে কি করেছি একটু বলি। মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম, আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে, তরুণরা আসুক। মানে আমার কোন একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই, বা একটা কলাম আছে, এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও যে বিশ্লেষক হিসেবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না, আমি বলেছি। কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক। কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, বাংলাদেশে বিএনপির বিকল্প হিসাবে একটা ইসলামিস্ট ফোর্স প্রধান শক্তিতে পরিণত হোক। কিন্তু ডক্টর রহমান, এইখানে আমার একটা অবজারভেশন আছে আপনার নিয়ে, সেইটা হচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন। সেই এনসিপিটা কেমন জানেন? এটা ছোটদের বিএনপি, মানে জামাত হবে না, অনেক বাম হবে না, কথা শুনলে তো একটা বিএনপি তো আছে। আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয়, সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয়। আমি খুব ছোট, আমি আমি বলি আমার কথা, আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না। এখন আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি, ইন্টারেস্টিং ডিবেট এটা। 5th অগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি, সেটা হলো আমরা ইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি। আমি এই কথা রিপিটেডলি বলেছি, যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো, এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা। আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি, তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায়, আমরা জনগণের জন্য কি করব, আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যাবে। বিএনপির বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস্ট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি, তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে। যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও। পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয়, করাপশন করে, ভালো নির্বাচনের কথাই বলছি, মানুষ মনে করবে বিএনপিকে ভোট দেয়। আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে, যেমন মধ্যপন্থা সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম, কেউ যদি সেন্টার লেফট হয়, কেউ সেন্টার রাইট হোক, বা কেউ লিবারেল হোক, সেটাও একটা স্পেকট্রাম। সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না। কিন্তু ডক্টর জাহেদ, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনি আপনার একটু খেয়াল করেন, আজকে না হইলো 5 বছর পরে খেয়ালটা কিরকম, আপনি যেরকম একটা রাজনীতি, একটা রাজনৈতিক ব্যবস্থা, বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন, হয় না সব রাস্তায় রোমের দিকে যায়, আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে। মানে বিএনপি যেরকম, মানে এইটা মাঝখানে হাসতেছেন, হাইসা জাহেদও এটা হাসছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান, হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ? এটা আপনার একটু আমার একটু বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে, আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকাটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েনি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম। কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রোসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা
রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটা করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ধরুন আমি নাম বলছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরে সুযোগ এটা নিয়ে কথা বলবো, যে তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোন মানব রচিত আইন থাকবে না বলছেন, সেটা আবার কিভাবে ফিট ইন করে, যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতে বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, রাইট, অফিসিয়ালি আই গট আ মেইল। সো আমি, আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে, এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ সরাতে পারবো, আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়। আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি, মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এইটা নিয়ে আমার আপনার স্পেসিফিক কিছু কথা বলার আছে, আপনারই শুধু না, মানে বিএনপি মধ্যপন্থা দল কিনা, বিএনপি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবো, একটা মধ্যপন্থার দলের বাংলাদেশে প্রয়োজনীয়তা এবং এটা নেতৃত্ব আসলে বিএনপি দিতেছে কিনা, কেন এনসিপি এর থেকে দূরে সরতেছে, আমাদের কখনো সুযোগ হলে আমরা একটা দর্শকদের মানে একটা থিয়েটার, আমি খুবই আগ্রহী এটা নিয়ে আমার আমি একটু মাস্টার ভাইয়ের কাছে যেতে চাই। মাস্টার ভাই, আমি এবারের প্রসঙ্গটা আনতে চাই যে একটা আইডেন্টিটি পলিটিক্সের প্রসঙ্গ আসলে ডক্টর জাহেদ তুললেন। আমাদের কথা হইলো আইডেন্টিটি পলিটিক্সটার কথা আপনি বাদ দেন, আমরা যদি খালি আইডেন্টিটির জায়গায় আমরা থাকি, তাহলে আমরা কেন এই যে এনসিপি কে কখনো সাংঘাতিকভাবে আমাদের মনে হইতে থাকে যে একটা দলের পক্ষে, মানে এটা যদি জামাতে ইসলামী হয় বা ইসলামী পন্থী একটা রাজনীতি হয় সেটার দিকে তারা অনেক বেশি ঝুঁকে আসে, যদি এটা হেফাজতে ইসলামী হয় তাদের লোক ওখানে গিয়ে আসে, তারা এটা সেটা বলতেছে সবগুলি জায়গায়। আবার কখনো কখনো তাদের দলের আহ্বায়ককে আপনি চিন্তা করে দেখেন, আজকে নাহিদ ইসলামের যখন উনি ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন তখন বোধহয় খুব সকাল হয় না আমার এখানে, আমি এখন ঠিক মনে করতে পারছি না আমি কখন স্ট্যাটাসটা দেখলাম, আমার মনে হয় আমি খুব সকালেই দেখছি। আমি খুবই চিন্তা করতে থাকলাম যে নাহিদের মতো বিচক্ষণ একজন রাজনীতিবিদ কেন সাদিক কায়েম সমন্বয়ক নন, কেন শিবিরের ক্রেডিট এখানে ছিল না, এইটা এরকম ওনাকে এত বেশি করে লিখতে হচ্ছে। আপনি কি এই জায়গার আইডেন্টিটিটা আমাদের একটু বুঝাই দিবেন, মানে এনসিপি কে আসলে কি প্রমাণ করতে হইতেছে? এই জিনিস কিন্তু মাহফুজকে দিয়েও আমরা দেখছি, হাসনাত আব্দুল্লাহ সাহেবকে দিয়েও দেখছি, সার্জিস আলম সাহেবকে দিয়ে দেখছি, মানে আপনি জানেন, মানে আমাদের দর্শকরাও জানেন, আপনি যদি একটু আমাদের বলতেন যে এই আইডেন্টিটিটা কি আসলে এনসিপি বুঝাইতে চাইতেছে দর্শকদের। আমি একটু দর্শকদের আগ্রহের জায়গা বলে রাখি, দর্শকদের মূল আগ্রহ কিন্তু এনসিপির দুর্নীতি, এনসিপির লোকজন, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাবা, তারপরে হচ্ছে তারা কত টাকা চাঁদা টাদা নিল, এগুলি টেগুলি নিয়ে। কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারগুলি আমার জানার আগ্রহ আছে, আমার যারা দর্শক আছে তাদেরও জানার আগ্রহ আছে এনসিপির আইডেন্টিটিটা আসলে কি, বা তারা আইডেন্টিটিটা প্রমাণ করার জন্য কি কি করতেছে। ব্যাপারটা হচ্ছে যে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোটামুটি 16 জুলাই থেকে আমি একটু ফলো করছিলাম ভারতের কয়েকটা মিডিয়াকে, তো সেখানে ওই 16 জুলাই সন্ধ্যা থেকেই দেখা গেল যে ভিনা সিক্রির মতো থিঙ্ক ট্যাঙ্করা তারা বলতে শুরু করলেন যে এটা উগ্রপন্থীদের আন্দোলন, এটা ডানপন্থীদের আন্দোলন, এটা মৌলবাদীদের আন্দোলন, এখানে অনেক জঙ্গি এবং জিহাদি ঢুকে পড়েছে। তো ওই যে একটা ন্যারেটিভ, ওই ন্যারেটিভকে আপনার মোটামুটি ভাবে আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় সমর্থন করার লোকেরও অভাব ছিল না, যারা রোদ ঝড় বৃষ্টিতে শেখ হাসিনার সঙ্গে থাকতে চেয়েছেন এবং যারা ওই রকম গোলাগুলির মধ্যে, রক্তপাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার ফুল ফুটতে দেখছিলেন। তো এখন যেটা হয়েছে যে প্রথম আপনি খেয়াল করেছেন যে বিএনপিতে খুবই আধুনিক লোকজন, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখছি খুব ক্লিন শেভড স্মার্ট লোকজন, স্মার্ট অ্যাটায়ারের লোকজন, তারা বিএনপি করেন। কিন্তু আপনার আওয়ামী লীগের যে কালচারাল উইংটি রয়েছে তারা বিএনপি কে প্রথম থেকে, আমার তো 90-এর গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলো, আপনি দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে তাদেরকে একটি ডানপন্থী দল, একটি ইসলামপন্থী দল, একটি পাকিস্তানপন্থী দল এই গান শুরু করে দিল। এবং এই চোটপাটটা বিএনপির সঙ্গে তাদের চলেছে মোটামুটি ভাবে আপনার কিন্তু এই গত বছর জুলাইয়ের আন্দোলনটা শুরু হবার পর।
কিন্তু যেহেতু এই ছেলে মেয়েরা তার পতন ঘটিয়েছে আওয়ামী লীগের, ফাইনালি এসে তাহলে সে তখন বিএনপি থেকে শিফট করে তার ওই ডিফেমেশনটা চলে গেছে তখন এই ছেলে মেয়েদের উপর। তারা যখন এনসিপি করেছে তখন এই এনসিপি কে আগে যেরকম বিএনপি কে তারা বলে দিত ডানপন্থী, ইসলামপন্থী, এই সেই, একে ওইভাবে রাঙিয়ে দিতে চেষ্টা করছে। খেয়াল করুন, সমালোচনাও হচ্ছে, কিন্তু এনসিপির লোকজন যখন এই কাজটা করে, কারণ সে বিএনপির চাঁদাবাজিকে সমালোচনা করে, সে নতুন বন্দোবস্তের আলাপ করে, সে নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি, যখন যুক্তি দিই, তখন আমাকে যখন গালি দেয়, তখন আবার উল্টো আমাকে যখন আওয়ামী লীগ গালি দেয় আমার খারাপ লাগে না, কারণ ও পুরান বন্দোবস্তের লোক, আমি জানি। আমাকে যখন জামায়াত গালি দেয় আমি মনে করি ও পুরান বন্দোবস্তের লোক। আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, আমাদের প্রোডিউসারদের একটু বলতে পারি, যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি, একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা, তাহলে আমরা মাসকাত ভাইয়ের যদি একটু সময় থাকে, একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই, একটু কথা বলতে পারি। কিন্তু ডক্টর রহমান, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি, যেহেতু আপনার আমি ভিডিওগুলো আমি ফলো করি, আপনার লেখা আমি ফলো করি, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতো? তাহলে বাংলাদেশের যেই রাজনীতি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে নিয়ে গেছে, রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় এনসিপি আসলে কি করতো? আপনি দেখেন এনসিপি 64টা জেলা ঘুরছে, আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি, এনসিপির লোকজন আমার সাথে কথা বলে, আমি এখন আর তত বলতে চাই না, ওদেরই অনেকে আমার সাথে কথা বলে, আমি জানি ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে থাকছে, সার্কিট হাউস, ডাক বাংলো, এগুলিতে থাকছে, তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এই টাকাগুলি কোত্থেকে আসবে আসলে? এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না, জাহেদ। হ্যাঁ, তাহলে এখন ওরা কি মানে রাজনীতি কিভাবে করবে? এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল? এইটা কি তারা আসলে কিভাবে করতে, মানে এই রাজনীতিটা তারা আসলে কিভাবে করবে? তারা যদি এখন ভোটও করতে চায়, সেটা কিভাবে করবে তারা? আপনি কি এই মডেলটা আমি ভেবেছি, আমি শতভাগ একমত, আমি শতভাগ একমত আপনার সাথে। সেটা হচ্ছে যে করাপশনের আলাপ আসছে, পুরোটা দলের পেছনে যাচ্ছে তাও না, ব্যক্তিগত সম্পদও তৈরি হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে যে গুলশানে চাঁদাবাজির জন্য ধরা পড়েছে, তার বাড়িতে একেবারে ভাঙাচোরা একটা বাড়ি ছিল, সেখানে নতুন পাকা বাড়ি উঠছে, আরো অনেক সমন্বয়কের বাড়িতে নানান কিছু উঠছে, ব্যক্তিগত খরচও হচ্ছে। আমি আপনার সাথে একমত, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং যে দলটা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো একদিন ফাইট করতে চায়, তাকে এই ধরনের শোডাউন, আমরা একটা শব্দ ব্যবহার করি, করতেও হবে। তাহলে যেটা হতো, আমাকে যদি কনসালটেন্ট করা হতো, আমি বলতাম আপনারা আপনাদের সততা নিয়ে এত বেশি প্রাইড দেখাবেন না, আপনি অন্য দলকে তার কিছু অনিয়মের জন্য এত আঘাত করবেন না, এত আক্রমণ করবেন না। তাহলে যেটা হলো, আজকে যে পরিস্থিতিটা দাঁড়ালো, তাদের বলা উচিত ছিল যে আমরা অত্যন্ত করাপ্ট একটা সোসাইটিতে আছি, এটা তারা যদি বুঝে থাকেন এবং আমাদের রাজনীতিতে এগুলো যদি করতে হবে আমরা যদি মনে করে থাকি, তাহলে আমি ওটাকে আইডিওলজিক্যাল ইস্যু বানিয়ে ফেলবো না। একটা ছোট উদাহরণ দিই, কিছুদিন আগে রাজশাহীর চাঁদাবাজদের একটা তালিকা আছে, ওর মধ্যে বিএনপির লোকই বেশি, একটা অংশের নাম নাই, জামাতের 6 জন পাওয়া গেছে। বিএনপির 40 জনের চেয়ে জামাতের 6 জন জামাতের জন্য বেশি ক্ষতিকর, কারণ জামাতের ব্র্যান্ডিং বলছে আমরা সৎ লোকের শাসন চাই। যে দলটার ব্র্যান্ডিং হচ্ছে আমি সৎ লোকের শাসন চাই, তার জন্য 6 জন চাঁদাবাজও কিন্তু পলিটিক্যালি ক্ষতি করে, এটা পারসেপশনে ক্ষতি তৈরি করে। সো আমি তাদেরকে যেটা সাজেস্ট করতাম, তাদের উচিত হতো যে এই জিনিসগুলোকে তাদের রাজনীতির মূল স্লোগান না বানিয়ে ফেলা, রাদার আপনি মানুষের জন্য কি করতে চান, যেটা আপনি বারবার মাসকাত ভাইকে জিজ্ঞেস করছিলেন, যেটা আমিও মনে করি, একটা দল হিসেবে তার কি কি করার আছে, কি কি করতে চায় জনগণের জন্য, ওই কর্মসূচিগুলো সামনে নিয়ে আসা। সে অন্য দলটাকে আক্রমণ করার জন্য যখন সততা, চাঁদাবাজির বিরোধিতা, নতুন বন্দোবস্তের আলাপ করে, এটাই তার উপরে ঝুঁকিটা তৈরি করেছে। বাংলাদেশ কিন্তু আরেকটা, বাংলাদেশ কি বিএনপি আওয়ামী লীগকে পাল্টাপাল্টি ভোট দেয় নাই? দুটোই মোটা দাগে সেন্ট্রিস্ট দল, জানে দুইটা দলই ক্ষমতায় গেলে তারা অনেকে চাঁদাবাজি করবে, একটা লিমিটের মধ্যে করবে। কিন্তু ডক্টর রহমান, আপনি কি মনে করেন না ও যদি সততা নিয়েও কথা না বলতে পারে, ও আসলে কথা কি নিয়ে বলবে? মানে আমার কাছে কেন অসহায় লাগে, আমি ধরেন একটা নতুন রাজনৈতিক দলের জায়গা থেকে আমি এটা দেখি, বিএনপি কে এখন ফিনান্স করতে রেডি, ধাক্কাধাক্কি করে জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছাতে পারতেছে না টাকার বস্তা নিয়ে, কারণ তার জায়গা নাই। এরকম কয়েকশো কোটিপতি আছে, কিন্তু ওরা এনসিপির পেছনে এখন আছেন। জি, এনসিপির ওরা একজনকে ফোন করে যদি 2 লাখ টাকা চাইতেছে, যে ভাই আমাদেরকে 2 লাখ টাকা দেন, আমরা ওই জায়গা থেকে হাইটা ওই জায়গায় যাবো, ওইটাও কিন্তু আমরা কোশ্চেন করতেছি। আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে ওরা করবেটাকে, আপনি বলতেছেন যে না সততা নিয়ে প্রশ্ন করা যাবে না, বা সততা নিয়ে আপনি প্রশ্ন করলেন না, কিন্তু আসলে রাজনীতি মডেলটা কি হবে? ওরা যদি একটা রাজনৈতিক দল করতে চায়, না খালেদ ভাই, আমি একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে এনসিপি কে প্রথম থেকে ব্যবসায়ীরা দুর্দান্ত সাহায্য করেছে, ওদের কতগুলো প্রবলেম হয়েছে, মানে এনসিপি কে বিএনপি কে
সাহায্য করতে চায় বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে। এনসিপি কে কেন সাহায্য করেছে এইভাবে? আমরা তো থাকি, আমরা খোঁজ খবর রাখি, আপনারাও রাখেন। এখনো এই তাদের অফিসে রাতের বহু লোকজন যায়, এসব আলাপ টালাপ আছে, উইকনেস আছে। তার মানে তারা কি ধরে নিয়েছে তারা সরকারি দল, সেজন্য তাকে সাহায্য করছে? আমি কিন্তু খালেদ ভাই আবারও বলছি, দল হিসাবে আমার তাদের প্রতি সাজেশন হতো যে তোমাদের তো ক্যাম্পেইন করতে হবে, তোমরা এখন আসলে কি করবে? তোমরা ওদেরকে তুমি করে বলি, তাই আমি তোমরা শব্দটা বলছি, যাদের সাথে দেখা হয় তাদের উচিত ছিল তাদের কর্মসূচি দিয়ে রাজনীতিটা কানেক্ট করা। তারা এই যে সততাকে ট্রান্সপারেন্সিকে অন্য দলের ফিনান্সিয়াল অনিয়মকে যখন প্রধান করে তোলে, এটাই যখন তার ব্র্যান্ডিং তৈরি করে, তখন ওর তুলনায় অনেক কম হলেও তাকে সাফার করতে হবে। কেজরিওয়াল তুলনামূলকভাবে অনেক কম দুর্নীতি করেছে, কিন্তু সে নির্বাচিত হয় নাই। দিস ইজ হাউ পারসেপশন ওয়ার্কস। ডক্টর জায়েদ রহমানের এই থিসিসের সাথে জনাব মাসকাত হোসেন একমত হন কিনা সেটা আমরা একটু দেখি। কিন্তু মাসকাত ভাই, আমি একটু আপনাকে অনুরোধ করবো যে একটু বিতার্কিক মাসকাত ভাইকে একটু ফিরিয়ে নিয়ে আসে, একটু দ্রুত বলতে, কারণ আমরা যত সময় নেই অনেক সময় করা যাবে না। আপনি এই সততার এই মডেলটা জাহেদ যেটা সাজেস্ট করলেন যে তারা এত কথা না বললে হয়তো এটা এরকম হয়তো, এটা করতে হবে, বা বাস্তবতাটা আপনি আসলে কি দেখেন? আমি একটু, আপনি চাইলে আমি একটু কোটেশনও পড়াতে শোনাই। আজই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন যে কোট, আমাদের বাংলাদেশে এখন একটা প্রবণতা দেখেছি যে লিবারেল ডেমোক্রেসিকে এখন একটু নিচে নেমে যেতে হচ্ছে। আমি আপনার কাছে শুনতে চাই, আসলে রাজনীতিটা করলে কি কি করতে পারতো এনসিপি? আমরা এনসিপির এত সমালোচনা করলাম, জায়েদ বললেন যে সততার জায়গা থেকে, আপনি যদি একটু আমাদের বলেন মাসকাত ভাই, আপনি আমরা আলোচনাটা এরকম মনে হচ্ছে যে ওই যে বাচ্চা পরীক্ষায় ফেল করেই গেছে, এখন আমরা অভিভাবকরা বসে আলাপ করছি, তা তো না। মানে বাচ্চা তো এখনো পরীক্ষা দেয়নি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর জাহেদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনার ব্র্যান্ডিং কি। মানে বিএনপি কে তো দেখেছে দেশের মানুষ, তারা জানে, এবং বিএনপির শীর্ষ নেতারা অত্যন্ত সক্রিয় থাকার পরেও, অনেককে বহিষ্কার করার পরেও দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের চাঁদাবাজরা চলে যাওয়ার পর তাদের সাম্রাজ্যটা মোটামুটি ভাবে তারা দখল করেছে। আবার জামাতকেও দেখা যাচ্ছে সেখানে, জামাত ক্যাশিয়ার হিসেবে সবসময় হয়তো থেকে যায় সবার সঙ্গে। তো এখানে এনসিপির ছেলেদের আসলে সততাকে এবং এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোকে গুরুত্ব দিতে হবে। কেন? যেহেতু তারা নতুন প্রজন্মের রাজনীতি, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে স্বচ্ছতা। এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে যে তাদের দলের কেউ ওই একই কাজ করছে। আমরা কি মাসকাত ভাইকে শুনতে পাচ্ছি? আমি কিন্তু মাসকাত ভাইকে শুনতে একটু করছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই জানি যে বিএনপি, বাম দল, এমনকি ইসলামপন্থী দলগুলো, তাদের যে রেটরিক, তাদের যে ভাষারীতি, তা মোটামুটি শালীন ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় দুঃখজনক হলেও সত্য যে শেখ হাসিনা নিজেই অশালীন রেটরিক গুলোকে উনি ট্রেনিং দিতেন, ওই সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি নামের সংবাদ সম্মেলনে। এবং আমরা সিপি গ্যাং নামের একটি দলকে দেখেছিলাম যে যারা অনলাইনে গালাগালের প্রচলন করে। তো এই ছেলে মেয়েরা যেহেতু ওই যে ট্যাগিং দেখে বড় হয়েছে এবং গালাগাল দেখে ট্যাগিং করে বড় হয়েছে, হ্যাঁ ট্যাগিং না, ওরা ট্যাগিং নিয়ে বড় হয়েছে এবং ট্যাগিং করে নিজেরাও করে। ট্যাগিংকারীদেরকে পতনের পরে ওরা ভেবেছে এখন এতদিন তো ওরা আমাদেরকে ট্যাগিং করেছে, এখন আমরা ওদেরকে ট্যাগিং করি। তো এখন আসলে এইভাবে তো চলবে না। আমি শুধু ওই জায়গাটা আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হ্যাঁ, সততার কথা বলতে হবে, নতুন বন্দোবস্তের কথা বলতে হবে, কিন্তু নতুন বন্দোবস্তের সঙ্গে সঙ্গে নতুন কাপড়, নতুন স্বাস্থ্য আর নতুন বাড়ি যখন এত সামনে চলে আসে, তখন এই প্রশ্ন আপনি বলতেছেন যে তারা এখনো পরীক্ষাই দেয় নাই। পরীক্ষা আমরা প্রতিদিন দেই মাসকাত ভাই, পরীক্ষা শুধু ভোটের প্রতিটা দিন কিন্তু আমরা পরীক্ষা দেই। আমি পরীক্ষা দেই, যেহেতু আমি টেলিভিশনের সামনে আসি, ছোট অ্যাঙ্গেলে, ছোট পরীক্ষা, ছোট মার্ক, পাস করলে অত বড় কিছু নাই। ওরা বড় গ্লোরির জন্য প্রতিটা হিরো প্রতিটা সময়ে পরীক্ষা দেয়। মাঝখানে আমি ওদের প্রতিটা দিন পরীক্ষা দিতে দেখি, প্রতিটা দিন ফেল করতে দেখি, দুই একদিন অল্প দিন পাস করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন ওদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে পতিত আওয়ামী লীগ এবং এর কালচারাল উইং। তারা তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ধরেন তিক্ত করে তোলে
এই তিক্ততার রিয়াকশনটা গিয়ে পড়ছে হচ্ছে বিএনপি এবং অন্যান্য যারা সত্যিকার শুভাকাঙ্ক্ষী এবং সমাজের নাগরিক সমাজ যারা আসলেই একটি সভ্য সমাজ বিনির্মাণে এই ছেলে মেয়েগুলোকে দেখতে চান তাদের উপরে। পরিবেশটা কিন্তু খুব সহজ না, এটা অনেক জটিল, এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে না পারলে যে আসলে এই সমস্ত রাজনীতির কোনো মূল্য নাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র না হলে সেটা রাষ্ট্রই হয়ে ওঠে না। এই ব্যাপারটা এই তরুণদেরকে বুঝতে হবে, এবং সত্যিকার অর্থেই এই যে সমালোচনাগুলো এগুলোকে অমূলক মনে না করে বরং এই যে যেটা ডক্টর জাহেদ একটু আগে বলছিলেন, উনি তো উপকারই করছেন এই সমালোচনাটা করে। না, যে সমালোচনা করে সে উপকারও করে। মাসুদ ভাই, আপনি দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করে তুলে নিয়ে আসছে, কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওইখানে 2টা লোকের চাকরি হয় নাই। সিরিয়াসলি, আমি একটা ফোটাও বাড়ায় বলতেছি না, একটা ফোটা আমি যেটা নাম করতেছি না, আপনি বুঝতে পারতেছেন যে আমি ওদেরকে গার্ডও করতে চাইতেছি, সত্যি তুলে নিয়ে আসছে। এখন ঘটনা হইতেছে যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল সারা জীবনের একটা ভীতু লোক, উনাকে এনসিপি একটা বকা দিলে এই লাইনের থেকে ওই লাইনে যায়, নিজের কথা শুই না, নিজে আরো 3বার এটা ঠিক করে। উনারে আমি যখন এই কথা জিজ্ঞেস করলাম যে এটা করা হয়েছে, উনি বলে যে এটা কার মন্ত্রণালয়, আমি বলি যে ভাই এটা আপনারা এনে, কারণ কি উনি মানে আমি কি বলবো, আপনি যতটা এরকম সরল আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত সরল না ঘটনাগুলি আসলে। মানে এখন এইটা যদি আমাদের কথা তো শোনা দরকার নাই, নিজেদের কথাই নিজেদের শোনা দরকার। হাসনাত আব্দুল্লাহরে আমি জিজ্ঞেস করলাম, বাবু তুমি এই গাড়ি কই পাও? বলে যে আপনার মতো এরকম 1 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে যে আমার গাড়ি দিতে পারে এখানে। ভাই তুমি ইংরেজি সাহিত্যে পড়ছো, সবার আগে তো পড়বা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তোমার যে গাড়ি দিচ্ছে সে কোনো না কোনো একটা কারণে দিচ্ছে, এটা বোঝার জায়গাও নাই, সার্জিস আলমেরও নাই, আর এই মাহফুজ সাহেবেরও নাই, আসিফ সাহেবেরও নাই, তো এত নাইলে আমি কই যাবো? নাহিদ সাহেবেরও নাই। আপনি আমার কথা শোনা দরকার নাই, আপনি আমার কথা শোনা দরকার নাই, মাসুদ ভাই আমার কথা শোনা দরকার নাই। আপনি উমামা ফাতেমার কথা, মাহফুজ আলম সাহেবের প্রথম স্ট্যাটাসটা, নাহিদ সাহেবের আজকে প্রথম স্ট্যাটাসটা আপনার পাশাপাশি পড়েন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাকে নিয়ে এসেছেন, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় কি জানেন, যে এই যে ছেলে মেয়েরা কেউ এনসিপিতে থাকলো, কেউ ধরুন ছাত্র দলে আছে, কেউ ছাত্র শিবিরে আছে, বা উমামা ফাতেমার মতো যারা, হ্যাঁ এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক, এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক, এরা এদের নিজেদের ভেতরের ভুল ভ্রান্তিগুলো সামনে নিয়ে আসুক। আমার যেটা আসলে একটু অপছন্দই হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে, নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে। মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে 45 বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন, তখন তো ভালো লাগে না। আমার মনে হয় যে বড়দের ইন্টারফারেন্সটাও একটু বেশি। না মাসকাত ভাই, বড়দের ইন্টারফারেন্স বলতে আপনি যেটা বুঝাতে চাইতেছেন, আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বইলে আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন, কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতেন ওদের। আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো, ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ, এটা ঠিক করতেছো না, এটা ওরে বুঝাইতে পারবেন না। ওরে বুঝাইতে তখন আপনি ট্রলড হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো? সেলফ ডিফেন্স এক জিনিস, অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস, এইটাও আপনি ওরা বুঝাতে পারবেন না। ও তখন আপনারে আমারে ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে এই দণ্ডবিধির মধ্যে এটা আছে, ফৌজদারি কার্যবিধির মধ্যে এটা আছে, কোথা থেকে দেখাবে? আপনি একটা কালচারাল উইং থেকে কথা বলতেছেন, আরেকটা কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে, তারা এটা এসে আমাদেরকে দেখাবে। অত 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 সহজ না। আওয়ামী লীগের যে কালচারাল বয়ান, এটা আমি স্বীকার করি, মাঝখানে আমি আবার আসতেছি আপনার কাছে, আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি, কিন্তু আপনি দেখেন এই সরকার, আপনি এটা মনে রাখেন, এটা আপনি আমাকে বললেন মব আর প্রেসার গ্রুপ, সেইটাও আমাকে শিখায় যে ভাই এটা মব, এটা প্রেসার গ্রুপ। আমরা তো উইয়ার ডেটা চাইতেছিলাম না, উইয়ার ডেটা তো ক্রিয়েট করা হয়েছে। আমি ডক্টর জাহেদের কাছে আসি যে ডক্টর জাহেদ, আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আল মিন্টু বলেছেন যে বেগম খালেদা জিয়া সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন,
সেক্ষেত্রে তিনিই কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? আরেকটা বিষয়, আপনি যেহেতু একটু বিশ্লেষণ করেন, একটু খোঁজখবরও রাখেন, আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান যে এখনো দেশে আসছেন না, এইটা কি আসলে বাংলাদেশকে তিনি যথেষ্ট নিরাপদ মনে করছেন না সেজন্য আসতেছেন না, নাকি এর পিছনে কোনো গুজ্জ কারণও থাকতে পারে? কারণ আইন কানুনের কোনো কারণ নাই, উনি এখন মানে উনার বিরুদ্ধে কোনো কিছু নাই এখন, তো সুতরাং উনার আইন কানুন দিয়ে কোনো ভয় নাই। এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। আপনি যে নিরাপত্তার কথা বলছেন এটাও আমি শুনেছি ইভেন ওনার দলেরও কারো কারো কাছ থেকে শুনেছি, এই সম্ভাবনা হয়তো আছে, আমি নিশ্চিত নই এখন এই নিরাপত্তাটা আসলে আবার কবে ঠিক হবে। কারণ তিনি যদি রাষ্ট্রীয় কোনো পদে না থাকেন, রাষ্ট্রীয়ভাবে তো তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাহলে তিনি কি নির্বাচনের আগে আর আসবেনই না? আমি জানি না। আবার কেউ কেউ এটাও বলছেন নিরাপত্তা চাইতে হয়তো এটা একটা কারণ হতে পারে যে তিনি আসলে যে একটা প্রচন্ড বেশ বড় একটা হাইপ তৈরি হবে, সেটাকে দিয়েই নির্বাচনটা করে ফেলা, মানে ধরুন নির্বাচনের তফসিলের খুব আগে আগে তিনি চলে আসলেন তখন থেকে, তাহলে যেটা হবে উনি বিভিন্ন জায়গায় যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন, সেটা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি যাবেন, সেইটা দিয়ে একটা মারাত্মক হাইপ হবে, সেটা তাদের নির্বাচনে হেল্প করবে, এটা একটা কারণ হতে পারে। আমি ধারণা করি এটাই হয়তো কারণ। আর বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা আসলে আমি জনাব আব্দুল্লাহ আল মিন্টুর বক্তব্যটা দেখলাম, এটা আমি আসলে কোনো নিশ্চিত নই। আর প্রধানমন্ত্রী হওয়ার কথা যদি বলেন, তার শারীরিক যে অবস্থা সেটা আসলে কোনোভাবেই প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী বলে আমি মনে করি না। তার যা ডিটেইল আমাদের সামনে এসেছিল, বিশেষ করে তার লিভারের যে সংকট আছে, তার লিভার সিরোসিস আছে, সেই রকম একটা রোগী যার লিভার ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না, তার ফিজিক্যাল ফিটনেস এতটা নিচু পর্যায়ে আছে, তার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া আসলে সম্ভব বলে আমি মনে করি না। এবং শেষ পর্যন্ত উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা আমার সেটার ব্যাপারে সংশয় আছে, আমি আসলে নিশ্চিত নই। আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় তিনি যে জায়গায় আছেন তার শারীরিক অবস্থা যেরকম, এটা উপযোগীও না। কারণ পার্লামেন্টে যাওয়া, একজন আইন প্রণেতা হয়ে ওঠাও যথেষ্ট টায়ারিং কাজ, এটা তার বডি সাপোর্ট করবে কিনা আমি নিশ্চিত নই। না, একটা কি কারণ এরকম হইতে পারে যে কেউ কেউ জনাব তারেক রহমানের বিভিন্ন ভুল ভ্রান্তি, অতীতের অবস্থান তুলে ধরলো, আমরা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সম্পর্কে এক ধরনের ঐক্যমত দেখি, তাকে আসলে কেউই খারাপ বলছেন না, বা তাকেই আসলে আমি কি বলবো এটাকে, যে মনে করেন ঐক্যের প্রতীক নানা কারণে। তো সেই ক্ষেত্রে কি এইটা বাজারে ছাড়া হয়ে থাকতে পারে যে বেগম খালেদা জিয়া পরবর্তীতে প্রধানমন্ত্রী হচ্ছে? কুড হতে পারে। এবং আমি আবার যেটা মনে করি 2001-06 সালে জনাব তারেক রহমানকে নিয়ে যেসব সমালোচনা ছিল, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে আসার পর বাংলাদেশকে যে জায়গায় দেখা গেছে, আমি তো আসলে শেষ পর্যন্ত মনে করি যে সেই জিনিসগুলো আর ওই জায়গায় নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, তিনি এখন মানুষের সামনে আসছেন, আমি অনেককেই বলতে শুনেছি তার সমালোচক যারা একটা সময় ছিলেন, তারা তার এই 5th অগাস্টের পর বা তার আগে থেকেও তিনি পাবলিকলি কথা বলছেন, তার সাথে পার্সোনালি দেখা করেছেন অনেকে, যারা তার প্রতি একসময় বেশ ক্রিটিক্যাল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি, তারা তার মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন দেখেন। তবে আপনি যেটা বললেন, ইনফ্যাক্ট সেটা হওয়ারও সম্ভাবনা থাকবে, যদি এরকম অনেক বেশি সেটা সামাল দেওয়া না যায়, তাহলে বেগম খালেদা জিয়াকে সামনে রাখা হতে পারে। শেষ দুইটা প্রশ্ন, দুইজনের জন্য একই প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা মাসকাত ভাই আপনার কাছ থেকে শুরু করি, ডক্টর জায়েদ রহমানের আমি এটার উত্তর জানতে চাইবো। সেটা হচ্ছে যে ট্রাম্পের শুল্ক ডিল করতে গিয়ে অন্তর্বর্তী সরকার দক্ষতার পরিচয় দিতে পারে না, এটা এরকম অনেকেই বলেছেন। এবং যেহেতু এটা একটা গোপন চুক্তি হয়েছে, এবং সেই গোপন চুক্তিটা যে গোপন ভাবে কি হচ্ছে এবং গোপন হচ্ছে, সেইটা আবার সাংবাদিক জুলকারনাইন সাহেবের কাছে তুলে দেওয়ার জন্য ওই কর্মকর্তার চাকরি চলে গেছে, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আপনি সার্বিক পরিস্থিতি আসলে কিরকম দেখতেছেন? মানে নিরাপত্তা উপদেষ্টা এইখানে, পররাষ্ট্র উপদেষ্টা সেইখানে, গোপন চুক্তিটা আসলে কিরকম, পরে আবার বাণিজ্য উপদেষ্টা, একটু যদি বলতেন মাঝখানে, আমি এটা ডক্টর জায়েদের কাছ থেকে শুনবো। এই চুক্তিটা তো বোধহয় বিভিন্ন দেশ যারা এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আমেরিকার সঙ্গে, তারা সবাই গোপনীয়তা চুক্তি করেছে। এটা ওই চুক্তিটাকে গোপন রাখা হবে তা না, নেগোসিয়েশনের সময়টাতে গোপনীয়তাটা বজায় রাখা। এটা অন্যান্য দেশগুলো যদি বজায় রাখে, সেক্ষেত্রে বাংলাদেশে বজায় রাখতে অসুবিধা কি? বাংলাদেশ তো পৃথিবী গ্রহের মধ্যেরই একটা দেশ। নেগোসিয়েশনের সময় গোপনীয়তা তো বলারই অপেক্ষা রাখে না, নেগোসিয়েশনের সময় তো গোপনীয়তা সবসময়ই থাকে। কিন্তু এই চুক্তিটাকে আলাদা করে গোপন চুক্তি বলা হচ্ছে কারণ এটার সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত। বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে ব্যবসা করতে গিয়ে আমি যদি এটার মধ্যে নিরাপত্তার ব্যবস্থাটা সামনে আসে, তাহলে এটা কতটা কি আমরা করব, এটা তো কোথাও না কোথাও একটা বলার দরকার আছে। আমরা তো একটা কাগজ দেখে এটা জানবো, ব্যাপারটা এরকম না। এবং
নেগোসিয়েশন পর্যায়ে গোপনীয়তার কথা বলা আমাদেরকে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর। নেগোসিয়েশন পর্যায়ে সব চুক্তি গোপন থাকে। আমার বেতন কত হয়েছে এখানে সেটাও নেগোসিয়েশন পর্যায়ে গোপনই ছিল, এখন প্রকাশ। তো নেগোসিয়েশন হয়ে গেলে তখন সবাই জানতে পারবে। কিন্তু এইটাকে যে বলা হইতেছে যে এটাকে বলাই যাবে না, গোপনই রাখতে হবে, সেইটা তো হচ্ছে একটা আলাদা। নেগোসিয়েশনের সময়টাতে বলা যাবে না, এটা তো আপনি দেখেন আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে তাদের প্রত্যেকটা দেশের মিডিয়ায় দেখেন তারাও এটা বলছে যে এটা এই আলোচনার সময় এটা গোপনীয়তা বজায় রাখা হবে। কারণ ভারতের সঙ্গে যখন আলোচনা হচ্ছে আমি তখন মানলাম, কিন্তু এটার মধ্যে তো শুধু ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে না, এটার মধ্যে সেফটি সিকিউরিটি সাথেও একটা দুটা ক্লজ এরকম আছে যেটার মধ্যে সেফটি সিকিউরিটি প্রসঙ্গ কিছু জিনিস চাওয়া হচ্ছে। অন্যান্য কোন দেশের কোন চুক্তির মধ্যে কি এরকম একটা ক্লজ আছে? আমি কিন্তু আরো 3-4টা মানে চুক্তি হয়ে যাওয়ার পর আরো কয়েকটা চুক্তি দেখছি, কারোর মধ্যে এরকম নাই। আমরা যে ভিয়েতনামের কথা বলি, আমরা যে আরো দুই একটা থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ড, হ্যাঁ এই সব আপনাদের দেশের কথা শুনি এরকম, এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু এরকম কথা নাই যে মানে ট্রেড এন্ড ট্যারিফ চুক্তির মধ্যে ওরকম একটা ক্লজ থাকবে, এরকম নাই। ব্যাপারটা হচ্ছে এইটা আপনি কি হয় দেখেন, মানে এইটা কি ঠিকই আছে? আপনি মনে করেন যে ইটস লাইক সরকার রাইট ট্র্যাকে? আমি শুধু এইটাই জানতে চাইতেছি, কারণ এটা নিয়ে আপনার সাথে আমার আসলে ক্যামেরার বাইরেও বুঝতে হবে, কারণ আমরা তো ভালো বুঝি না। সামনে দিয়ে যা বুঝলাম সেইটা আপনার কাছে জানতে চাইলাম। আপনার কাছে কি মনে হয় সরকার ঠিকই আছে? আমার কাছে তো মনে হয় যে সরকার যে নেগোসিয়েশনটা করছে, এটা করার পরে চুক্তিটা হলে তখন আমরা জানতে পারবো, তখন আলোচনা করে সুবিধা হবে না? মানে আপনার কি মনে হয় যে আমরা অ্যাপ্রিহেনশনের নিয়ে এত আলাপ কি করতে পারবো যে কি চুক্তি হচ্ছে সেটা না জেনেই আমরা কি আগেই বলে বসবো যে দেশ বেচে দিচ্ছে? মানে এগুলো তো আসলে আমার মনে হয় যে রাইট আমরা বেশি না, কারণ আমরা কেন ভয় পাই? সরকারের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলে যে এখানে একটা করিডোরের কথা বলা হইতেছে। এরপর আবার নিরাপত্তা সচিব বলে না, এখানে করিডোর না, এইখানে আসলে কথা হইতেছে হচ্ছে একটা মানবিক করিডোরের। তারপরে আবার এইটার মধ্যে থেকে সরকারের মুখপাত্র বলে যে এটা হচ্ছে একটা আলাদা জিনিস। পরে আবার জাতিসংঘের কাছে আমরা শুনি যে এগুলি নিয়ে কোনো আলোচনাই হয় নাই। মানে একটা বিষয় নিয়ে 5 রকমের কথা আমার তো মুখস্থও থাকে না, বরং আমি এখন কোথায় আছি সেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই। ডক্টর জায়েদের কাছে যাওয়ার সময় খালেদ ওর সো কল্ড জার্নালিস্টের লাইফে এনসিপির যে সমালোচনা করছে তা 17 বছর আওয়ামী লীগের 1% করে নাই। সো কল্ড জার্নালিস্ট ভালো। ইব্রাহিম খলিল, খালেদ মহিউদ্দিন আজকে আবার হাসনাতের রাস্তার প্রতিবাদের বিষয়টা নিয়ে কথা বলা থেকে বোঝা যায় সাংবাদিক হিসেবে তার নিজের মত মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার প্রচন্ড মানসিকতা আছে। ওকে ডক্টর জায়েদ, আপনি একটু বলেন যে এই সরকার ঠিক জায়গায় আছে কিনা? নিতে না পারলে হ্যাঁ খুব কঠিন রাজনীতি করা, মানে এটা আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ আমি আপনাকে বলি মাসকাত ভাই, সাদ্দাম কেমনে গাড়ি চড়ে, এটা চড়ার জন্য সাদ্দামের লোকজন হাজার ফেসবুক মনে আছে আমার, ওইটা কইলে আপনি আমার সান্ত্বনা দিতে বাধ্য হয়েছিলেন যে ভাই তুমি কিছু মনে করে না বা তুমি এগুলি স্বাভাবিকভাবে নাও। আপনি সান্ত্বনা দিয়েছিলেন, আরো অনেকে সান্ত্বনা দিছিল, কারণ দে নিউ যে এটা কেমনে চলতেছে। একই জিনিস ওরা করে এবং সেম ম্যানারে সেম জায়গা থেকে। আমার ধারণা ছাত্রলীগের লোকগুলিরই চাকরি দিছে ওরা আবার, আমার ধারণা। এইটা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবী গ্রহের বাইরে না, পৃথিবীর সব দেশে সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতিগুলো বের করা। এই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে প্রশ্নই করতে এসেছি, প্রয়োজনে নিন্দা করতে এসেছি। এই কালচারে অভ্যস্ত হতে না পারলে এটা কোনো রাজনীতি হবে না। এটা আমার মনে হয় যে সবাইকে শিখতে হবে, নতুন প্রজন্ম না শিখলে তো খুবই এটা হতাশাব্যঞ্জক হবে। ওকে ডক্টর জায়েদ, আপনি কি মনে, আপনাকে ধন্যবাদ মাসুদ ভাই। ডক্টর জায়েদ, আপনার কাছে কি মনে হয় যে মানে সরকার এখানে ঠিকই আছে কিনা, মানে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণগুলি? আমার আরেকজন প্রিয় দর্শক আমাকে বলেছেন যে খালেদ ইউ শুড স্টাডি ফার্স্ট অ্যাবাউট ভিয়েতনাম এবং থাইল্যান্ড, কি জানি একটা লিখছে উনি। ও আচ্ছা, রেজা ওয়াজেদ। খালেদ মহিউদ্দিন, ইউ শুড স্টাডি প্রপারলি অ্যাবাউট থাইল্যান্ড ভিয়েতনাম। ওকে, চেষ্টা করবো ভাই। আচ্ছা, আমি সরকারের ক্ষেত্রে, এই আমাদের সরকারের ক্ষেত্রে কেন আমরা ট্রেডের বাইরে এসব ইস্যু আনছি, তার প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেড ডেফিসিট, ট্রেড দিয়ে আসলে কমাতে পারতাম না। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, বিস্তারিত ভিডিও বানিয়েছি। আমার প্রথমেই প্রিজাম্পশন ছিল, ধরুন আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি আর অ্যারাউন্ড $2 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। এই 6 বিলিয়ন এটা খুব বেশি কমানো সম্ভব না, কারণ আমাদের প্রধান যে ইম্পোর্ট গুডস আছে এগুলোতে আসলে ট্যারিফ অলমোস্ট ছিল না, দুইটাই ছিলই না, কটন এবং সয়াবিনে।
দুইটাই খানিকটা ছিল আমাদের ওই যে আয়রন এবং স্ক্র্যাপ আয়রন, এবং আরেকটা হচ্ছে এলএনজি তে 4 আর 5%, ওটা কমিয়ে দিলেও বাকি। এর মধ্যে এলএনজিটা আমরা সরকার যদি যেহেতু ইম্পোর্ট করে, সে সম্পূর্ণ আমেরিকা থেকে আনতে পারে, মিডল ইস্ট থেকে আনবো না। আমি কাতার ওমান থেকে আনতাম, ওটা বাদ দিলাম, সব আমেরিকা থেকে আনবো। যে গম কিনতে চাইলো, বোয়িং কিনতে চাইলো, তার মানে সরকারকে কিনতে হবে অথবা অস্ত্র কিনতে হবে কিছু একটা। দ্যাট ওয়াজ মাই প্রিজাম্পশন, এবং বোয়িং কিনবে এখন 25টা বলা হচ্ছে। এটা দিয়ে আসলে আলটিমেটলি আমি এইটা বোঝার জন্য আপনি আমাকে একটু বলেন তো, আমরা কি বিভিন্ন দেশের সাথে ব্যবসা করি না ওরা আমাদের চ্যারিটি করে? আমরা সারা জীবন কষ্ট করে 1 টাকার জিনিস ওগরে পাঠাই, ওরা এটার মধ্যে 15 টাকা লাগায়া 20 টাকায় বেচে, ওগো কিছু যায় আসে না। ভারত আমাগুলোকে চুক্তি বন্ধ করে দেয়, আমরা কিছু কইতে পারি না। আমেরিকা আমাদের ট্যারিফ দিয়ে দেয়, আমরা কিছু কইতে পারি না। মানে সব জায়গা থেকে আমরা ভিক্ষা লই নাকি? মানে ঘটনাটা কি একটু এটাও যদি একটা প্রবলেম না এখানে আমি আবার এই ইস্যুর ক্ষেত্রে আমি আবার ট্রাম্পের আবার দারুণ ইমানের জোর দেখি এখানে। আমি ট্রাম্পের ইমান দেখি কেন, ফাইনালি বাংলাদেশের সাথে যে 14টা দেশের ট্যারিফ ঝুলেছিল, এর মধ্যে কিন্তু জাপান এবং সাউথ কোরিয়াও ছিল। ইভেন ইন্ডিয়াকে যে ট্যারিফ দেওয়া হয়েছে 25%, ইন্ডিয়া কিন্তু এক্সপেকটেশন বেশি ছিল। ইন্ডিয়ার ও মোদিকে বন্ধু টন্ধু বলে, কিন্তু ওর জায়গায় ট্রাম্প কিন্তু আমি দেখি তার বেশি ইমানের জোর আছে। সে সাউথ কোরিয়াকে ছাড়ে নাই, সে জাপানকে ছাড়ে নাই। সো আমাদের প্রবলেম যেটা হয়েছে, আমরা আসলে বিজনেস দিয়ে এই ট্রেড ডেফিসিট কমাতে পারতাম না, ফলে অনিবার্যভাবে আমার অন্য একটা ট্রেড অফ করতে হইতো। এখন প্রবলেম যেটা দাঁড়ালো, ওর মধ্যে সিকিউরিটি ইস্যু ঢুকে গেছে। আমি লিকড যে ডকুমেন্ট আছে সেটা সরিয়ে রাখি। ফজল কবির খান প্রথমবার আলোচনার পর দেশে এসে বলেছেন যে আমেরিকা আমাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে চায়, যেখানে সিকিউরিটিও খুব ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আছে। উনি পাবলিকলি এই কথা বলেছেন। সিকিউরিটি ইস্যু হিসেবে থাকা মানে মিয়ানমার, এর মধ্যে শুধু করিডোর না, রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে এখন আরাকান আর্মির সাথে ফাইট করতে পাঠাবে, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তার রিপোর্টে বলছে। তারপরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে কতটুকু আমরা ইনভলভড হব, এসব আলাপ আলোচনা আছে। এগুলো থেকে থাকতে পারে। বা আমেরিকান অস্ত্র কেনার জন্য তো আমাদের ওই যে জিসোমিয়া যে চুক্তি আছে সেটা সাইন করতে হবে, তার সাথে আবার মানে সাপ্লাই রিলেটেড যে চুক্তি আকসা, এটা সাইন করা হবে কিনা, এসব নানান ইস্যু আছে। এগুলো খুব খারাপ চুক্তি তা বলছি না, কিন্তু এগুলো করা হচ্ছে কিনা আমাদের জানা দরকার আছে। এবং আমার একটা অন্য অ্যালার্মিং আছে, সেটা হচ্ছে এইরকম, এগুলো কি করছি আমরা? এগুলো করার মাধ্যমে সরকার কি কোনো ট্রেড অফ করছে? এই যে সরকারের মধ্যে একটু বেশি দিন ক্ষমতায় টাকার আলাপ আছে, যদি সেটা হয় যে ঠিক আছে আমি এগুলো করছি, সাথে আমি এটাকে একটু যদি আগায় নেই, তুমি সমর্থন করো। কিন্তু ডক্টর রহমান, আমি আপনার সাথে এই জায়গায় আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে, আমি সরকারের মধ্যে বেশি দিন থাকার লক্ষণ একদমই দেখতে পাচ্ছি না। সেই জন্য ওনারা যা করতেছেন তাড়াতাড়ি করতেছেন। ওনাদের মধ্যে মানে এই প্রশ্নটা আমার শেষ প্রশ্ন, কিন্তু আপনি ট্রেড অফের কথাটা বলে আপনি ভালো করছেন। আমি শেষ প্রশ্নটা আসি, তাহলে আপনি একসাথে বলে দিন। আমি মাস্কাস ভাইয়ের কাছে আপনার কথা শুনে সেটাতে যাব। শেষ প্রসঙ্গ হচ্ছে, ডক্টর ইউনূস যেসব কাজগুলি নিজের জন্য করছেন, এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেছে, এটাকে উনি বুঝা করতেছেন। উনি ম্যান পাওয়ার সাপ্লাই করার একটা ইয়া খুললেন, উনি ওনার নিজের ট্যাক্স বাতিল করলেন, উনি গ্রামীণের জন্য একটা আলাদা ওয়ালেট করলেন, আরো অনেক কিছু করলেন, 5G লাইসেন্স, ইউনিভার্সিটি করলেন সেগুলি, এবং জিজ্ঞেস করলে বললেন যে আমি তো এখানে কেউ আমার এগুলো আমার না, আমি শুধু ট্রাস্টি। এখন পৃথিবীতে সবকিছুই ট্রাস্টি, বিল গেটসের জিনিসও বিল গেটসের না, সবই ট্রাস্টি। আমারও টাকা হইলে আমি ট্রাস্টি হয়ে যাবো। এগুলি কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি বুঝতে পারেন, বুঝা করেন নাকি? এবং উনার কারণে, মানে আমার রিডিং হচ্ছে, আমি এনসিপির সমালোচনা করি, কিন্তু যত কিছু হয়েছে এগুলি ডক্টর ইউনূসের কারণে, এবং উনার যেহেতু পথ দেখাতে উনি পারেন নাই, আমি ওনাকে বলবো যে উনি লজ্জাহীন ভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কাজগুলি উনি করছেন একদম বড় মানুষ হইয়া, সেজন্য বাধ্য হয়েছে পোলাপানগুলি এগুলি অনেক কিছু এরকম করতে। আমি একদম এটা আমার বলতে দ্বিধা নাই আসলে, জেল জরিমানা যাই হোক। আমার রিডিংটা আমি বললাম, আমি একটু আপনার কথা একটু শুনতে চাই। আমি একেবারেই একমত। মানে তার মাপের একজন মানুষের কাছ থেকে এই ধরনের প্রবণতা একেবারেই ভালো না। মানে ওনাকে আমরা যেভাবে চিনি, ওনাকে আমি প্রায় এই কথা বলি যে উনি এই দেশের দায়িত্ব নিয়ে রাদার আমাদেরকে উদ্ধার করেছেন। তার পাওয়ার কিছু নাই, তিনি গ্লোবালি এত বড় পার্সোনালিটি, যখন খুব পেটি জিনিসপত্র নিয়ে তিনি করেন, সেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না। এখন সেই প্রশ্ন আসলে আলটিমেটলি আসবে, যতই চ্যারিটি হোক আর যাই হোক না কেন, গ্রামীণের সব প্রতিষ্ঠানের অলমোস্ট নিয়ন্ত্রণ তার হাতে আছে, তিনি সেগুলো তার হাতে রাখতে চান। একই সাথে এখন এই নতুন সব জিনিস তিনি তার নামে করে করছেন, এগুলো খুবই ব্যাড প্রেসিডেন্স হলো। আমি ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে প্রথম থেকে একটা কথা বলে যাচ্ছি যে সরকারকে অনেক কিছু করা জরুরি না, সরকারের উচিত হচ্ছে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা।
ছোট ছোট কিছু কাজের যদি কতগুলো বেঞ্চমার্ক উনি তৈরি করতেন, তাহলে সেই বেঞ্চমার্ক গুলো আমাদের কাজে লাগতো। আমরা পরবর্তী কোনো সরকারকে চাপে ফেলার জন্য বলতে পারতাম উনি এটা করেছেন, উনি এটা করেছেন, আপনি কেন পারবেন না, আপনি আরো এত নির্বাচিত সরকার হয়েও। কিন্তু উনি যে বেঞ্চমার্কটা তৈরি করলেন তার পার্সোনাল প্রতিষ্ঠানগুলো নিয়ে, এটার ওনারশিপ যেখানেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা খুবই অসুন্দর হয়েছে ইন এনি কনসিডারেশন। আমিও আপনার সাথে একেবারেই একমত। এবং আপনি যেটা বলছেন, যখন রাষ্ট্রের এই পর্যায়ে বসে থাকা একজন মানুষ যার জীবনে পাওয়ার কিছু নাই, এত কিছু উনি পেয়েছেন, তিনি যখন এটা লোভ কোট সামলাতে পারেন না, তখন এই তরুণদের কাছে তো আসলে এক ধরনের প্রশ্রয় হওয়ার এই কথা হতে পারে। মানে মানে আমি একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাই, আমার আর কিছু বলার নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের এইখানে নিজের একটা সেক্রেটারিয়েট টেবিলে বসে একটা গ্রামীণ ওয়ালেট দিচ্ছেন, একটা গ্রামীণ ইউনিভার্সিটি দিচ্ছেন, একটা কি বলে ম্যান পাওয়ারের ইয়ে দিচ্ছেন। মানে আমার কাছে এটা প্র্যাকটিক্যাল, আমার সত্যি আবার ডিস্টোপিয়ান মনে হয়। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস এগুলি সাইন করতেছেন, কেমনে করতেছেন মাসকাত ভাই, আপনি আমার একটু বলেন তো, মানে কেমনে বা কে নিয়ে তার সামনে এই ফাইলগুলি দিচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর যে ধরেন অর্থনৈতিক লাভালাভ, সেগুলো কি ইউনূস নিজে এনজয় করবেন ভবিষ্যতে, আপনার মনে হয়? হ্যাঁ, 200 লোককে চাকরি দিবেন চিটাগং এর, তারপরে নিজের ট্রাস্টি বোর্ড আমার ধারণা যে ওনার একটা, আমি মানে জাস্টিফিকেশন লিগ হতে চাচ্ছি না, আমার অবজারভেশন হচ্ছে যে ম্যানেজারিয়াল স্কিল উনার আছে এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেওয়ার চেষ্টা করছেন। তো এই কাজগুলো তিনি স্বচ্ছতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব। তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি উনাকে সমালোচনা করার সময়, যে শেখ হাসিনা গিয়ে তো উনি একা শত্রু নন আমাদের। মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম এক ধরনের প্রোপাগান্ডার সম্মুখীন হয়েছি, সেখানে অধ্যাপক ইউনূসের ইমেজের কারণেই এখন পর্যন্ত আমরা একটি আফগানিস্তান হিসেবে চিত্রিত হইনি আর কি। আমার কাছে এরকমটা মনে হচ্ছে। খুবই একমত। আমি একটু দ্বিমত পোষণ করি মাসকাত ভাই। প্রথম কথা হচ্ছে ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডা আমাকে একটু টাচ করতে পারে না, কারণ ওদেরকে আমি দেখি না আজকে থেকে না। আমি যখন ডয়েচে ওয়েলে বাংলায় ছিলাম, বাংলা বিভাগের প্রধান হিসাবে পশ্চিমবঙ্গের কোন মিডিয়াগুলো আমাকে দেখতে হবে না সেটা আমি বুঝতাম, তাই সেটা আমাকে প্রফেসর করে না। কিন্তু আমি আপনাকে যখন এই প্রশ্ন করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করতেছেন কিনা, আপনি ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডার কথা কেন আনবেন? এর একটাও তো অসত্য না, এর একটাও তো তিনি অস্বীকারও করেন নাই, এর একটাও তো আমরা বানায় বলতেছি না। আর আমি এটার প্রসঙ্গে বলছি না, আমি এই প্রপাগান্ডার কথা বলছি না। আমি বলছি যে ভারতীয় মিডিয়া যখন বলছে যে বাংলাদেশ জঙ্গিদের কবলে চলে গেল, এই যে ন্যারেটিভটা 16 জুলাই থেকে শুরু করেছিল গত বছর, ওইটা অধ্যাপক ইউনূসের কারণে, তার কারিশমার কারণে পশ্চিমা মিডিয়া এই কথাটাও আমি সামান্য একটু নুক্তা দিতে চাই। সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া বললে আমরা ধ্রুব রাঠির কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়া বললে আমরা অর্কের কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়ার কথা বললে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক বেশি পঠিত অনেক কিছুর মানে আমি নাম ভুলে যাই। ওরা কিন্তু জুলাই আন্দোলনের সময় কি হয়েছে, কেমনে মানুষ মারা হইতেছে, কেমনে শেখ হাসিনা বর্বরতা করতেছে, এগুলি ভালোভাবে তুলে ধরছে। আমরা পড়তে পছন্দ করতেছি সস্তা, যেগুলি ওরাই পড়ে না। আনন্দবাজারের ওই ছেলেরে কলকাতার কেউ চিনে না, আপনার অনেক বন্ধু আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন, এই ঘটনার আগে কেউ চিনতো না ওরে আমরা চিনাইছি না। এখন ধরেন সচেতন মানুষ কয়জন থাকে? এই ধরুন এই যে অর্ক ভাদুরীর ভ্লগ কজন মানুষ দেখেন, ডক্টর জাহেদের ভ্লগটা যতজন মানুষ দেখেন, কিন্তু মানুষ আসলে কিন্তু সস্তা এবং এরকম উত্তেজনাকর আজে বাজে জিনিস দেখতেই পছন্দ করে, এবং সেটা মানুষের মনোজগতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেরকম একটা প্রবণতা ছিল বাংলাদেশকে আফগানিস্তান প্রমাণের, ওইখানে অধ্যাপক ইউনূসের ইমেজ আমাদের কাছে কাজে লেগেছে। তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার, তারপরে কিছু ঋণ শোধ করা, মোটামুটি ভাবে আপনি যদি দেখেন যে মোটামুটি ভাবে অধ্যাপক ইউনূসের সময় বাজার দর স্থিতিশীল। আপনি খুব, আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে, হ্যাঁ, যারা এত ধরুন বড় বড় বিষয় নিয়ে চিন্তা করেন, নিজের ছোট্ট জীবনটা নিয়ে আলাপ করে, ওনারা আমার ধারণা যে অধ্যাপক ইউনূসের এই সময়টাতে
খুশি এবং এই নির্বাচনটা সামনে উৎসবের সঙ্গে আয়োজিত হবে, এটার জন্য অপেক্ষা করছে। রাইট, আমারও সেটাই আশা যে সাধারণ মানুষ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে খুশি থাকেন তাহলে আমিও খুশি। একটা সেকেন্ড একটা কথা একটু যোগ করি, একটা সেকেন্ড একটা জিনিস যোগ করি। জিনিসপত্রের দাম যে স্থিতিশীল আছে, আমাদের আজকে আলোচনার সুযোগ নেই। আমি যদি অর্থনীতি নিয়ে একদিন আলোচনা করি, আমাদের ইনফ্লেশনের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, মোটামুটি স্টেবল আছে, কিন্তু মানুষের ইনকাম ভীষণ ভাবে কমে গেছে, মানুষ কনজিউম করতে পারছে না। আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আছে। সুতরাং মানুষ যতটা ভালো থাকার কথা ছিল, মানুষ আসলে অতটা ভালো। আবার একটু মাসকাত ভাই সুরে সুর মিলে আমি এটা বলতে চাই, যতটা খারাপ হওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো আছে। খালেদ ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে আমরা খেদাইতে পারছি ভাই। এটার পর বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো, আমরা বাকি কাজ করে ফেলতে পারবো। একটু সমস্যা হবে, আমরা করে ফেলবো। এবং সাম্প্রতিক সময় খালেদ একটা লাস্ট কথা, এই যে ছাত্রলীগ ছাত্র দল শহীদ মিনারটা ছেড়ে দিল এনসিপি কে, হ্যাঁ, এবং নিজেরা চলে গেল একটা জনসভা করার জন্য তারা শাহবাগে। এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই, যে বিভিন্ন দলের মধ্যেই অতীতের মতো এই যে আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল ওটা না থেকে, তিক্ততার সম্পর্ক না হয়ে এইরকম একটা সভ্য সম্পর্কই হোক নতুন সভ্য সমাজে আর কি, এরকম বাংলাদেশ আমরা। জনাব মাসকাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। ডক্টর জাহেদ রহমান, আপনি তো বরাবরই আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে আলোকিত করেন, আজকেও তাই। অনেক দর্শক আমাদেরকে দেখেছেন, অনেক দর্শক আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন, কেউ কেউ একটু দ্বিমত করেছেন। তো সব মিলিয়ে আমরা আজকে, আমি বলতে পারি আমি এবং আমার দর্শকরা আপনাদের উপস্থিতি অনেক বেশি উপভোগ করেছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরো দেখা হবে, ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে, অনুষ্ঠানের বাইরে। সেই পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে